আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। যাক অনেকদিন বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে আবার ক্লাসে উপস্থিত হতে পেরে আসলেই খুব ভালো লাগছে। মাঝে সম্ভবত একটি ক্লাস হয়নি, তাই না? বন্ধ জি ছিল। স্যার। আচ্ছা। যাক আমাদের যে বিষয়টা জানেন? পূর্বে আমি কি পড়িয়েছিলাম কেউ বলতে পারবেন? আমি যা পড়িয়েছিলাম সেটা মনে আছে? আসলে স্যার আমার মানে কিছু মনে আছে। জি? স্যার আমার কিছুটা মনে আছে যে ওই আপনার ওই মানে একটা ইয়ার মধ্যে পেঁয়াজের যে একটা এলিয়ান সিপার সম্বন্ধে যে আলোচনাটা করছিলেন খুব সুন্দরভাবে, এলিয়ান সিপার খুব ভালো লাগছিল যে আচ্ছা, বিষয়টা একটু মনে আছে আচ্ছা, আর কি। আচ্ছা। এলিয়াম সেপার সেটা হচ্ছে মাদার টিংচার কিভাবে প্রস্তুত করা জি হয় জি জি স্যার। সেই সম্পর্কে। জি স্যার। এরপর টাইট্রেশন সম্পর্কে, হোমিওপ্যাথিক ফার্মেসির গুরুত্ব সম্পর্কে ক্লাস নিয়েছি। স্যার আমার এভাবে স্যার তো আমি মাঝখানে ছিলাম না, মাঝখানে আমার ফাজিলের পরীক্ষা ছিল, তো এই জন্য আমি কয়েকদিন গ্যাপ গেছে আমার, আমিও জয়েন করতে পারি নাই। ইচ্ছা করি স্যার, আমার ওই যে ফাজিলের পরীক্ষা ছিল জন্য। আচ্ছা। আপনার চেষ্টা করবেন আমরা যা পড়াচ্ছি সেটা তো পড়বেনই এবং প্রিভিয়াস যেগুলি পড়ে এসেছেন সেগুলি জি আবার একটু দেখবেন। না হলে তো আমি বলে দিচ্ছি এখন মনে হচ্ছে পরে আবার ভুলে যেতে পারেন। সবকিছু ভুলে স্যার, যেতে পারেন। ভাষাটা ঠিক করবেন কিন্তু। হ্যাঁ, সেজন্য পড়তে হবে। আ আসলে পড়ার কোনো বিকল্প নেই। আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো না বা একদম সবকিছু মুখস্থও করে দিতে পারবো না। আমি শুধু আপনাদের পথ দেখিয়ে দিতে পারবো। কিভাবে পড়তে হয়। আর সেভাবে পড়লেই ইনশাআল্লাহ আপনার হোমিওপ্যাথিক ফার্মেসি সম্পর্কে সাফল্যতা লাভ করা যাবে। তো আমি আজকের বিষয়টা বলি। আজকে আমরা মূলত পড়বো হোমিওপ্যাথিক ভেষজ কিভাবে সংগ্রহ করা হয়, কিভাবে সংরক্ষণ করা হয় এই বিষয়গুলো নিয়ে। হোমিওপ্যাথিক ভেষজ যতগুলো ভেষজ আছে এই ভেষজগুলো আমরা কিভাবে সংগ্রহ করব, কিভাবে সংরক্ষণ করব, আসলে হোমিওপ্যাথিক ভেষজগুলা কি? এর মধ্যে সবচেয়ে বড় একটি অংশ কিন্তু আমাদের প্ল্যান্ট কিংডম থেকে। আমাদের টোটাল সোর্স কয়টা বলেন তো? কয়টা সোর্স আছে? 6টি স্যার। আচ্ছা কি বলেন? স্যার উদ্ভিজ্জ, খনিজ, গন্থিজ, স্যার উদ্ভিজ্জ, খনিজ, গন্থিজ স্যার। আর কয়েকটা মনে পড়তেছে না স্যার। আচ্ছা অন্য কেউ? আরেকজন? আর কেউ বলতে পারবেন? আসলে ক্লাসটা হচ্ছে যে প্রাণবন্ত হওয়া উচিত। আমি পড়িয়ে গেলাম, আপনি শুধু শুনে গেলেন। তাহলে কিন্তু আসলে সুন্দর হয় না। আচ্ছা, রঞ্জিত কুমার স্যার কিছু বলতে পারবেন? আমি স্যার এই মুহূর্তে বলতে পারবো না, কারণ মাঝে আমি অসুস্থ ছিলাম। ও আল্লাহ ভালো করে দেখ, সুস্থ করে দেখ। আচ্ছা, কোহিনূর ম্যাডাম আপনার মনে আছে? আসলে আমরা সবাই মিলে কোঅপারেশন করেই পড়ালেখা করব। যা পড়বো আমরা মিলে। যাতে এমন না যে আমি বলে যাচ্ছি আপনারা বুঝলে বুঝতেছেন, না বুঝলে না বুঝতেছেন এমন না। আসলে পড়াগুলো হবে প্রাণবন্ত। যাতে আমি যা বলি সেটা বুঝতে পারেন, শিখতে পারেন এবং পরস্পরের মধ্যে একটা সুন্দর ভাব বিনিময়ের মাধ্যমে। তাহলে আমি আচ্ছা, এতটুকু আমার যেটুকু পড়ছি আগে, হ্যাঁ, খনিজ, হ্যাঁ, প্রাণীজ এবং উদ্ভিজ, হ্যাঁ, হ্যাঁ, ৩ টা হলো। আরো আছে। তিনটা। মূলত ৬ টা বলে এরপরে আরো আছে। কোহিনূর ম্যাডামের কিছু মনে আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, রোগজ, গ্রন্থিজ, শক্তিজ। সবচেয়ে বড় একটা অংশ জুড়ে আছে উদ্ভিদ। বিভিন্ন ধরনের উদ্ভিদ। এরপরে হচ্ছে যে প্রাণী, বিভিন্ন ধরনের প্রাণী। এরপরে খনিজ পদার্থ। এরপরে রোগজ, আপনার বিভিন্ন ধরনের রোগ।
উদ্ভিদ যেমন বেল, অ্যাকোনাইট, প্রাণীজ যেমন ল্যাকেসিস, নেজা, কোবরা, ব্লাটা, ওরিয়েন্টালিস ইত্যাদি। এরপরে খনিজ যেমন আপনার সালফার একটা খনিজ পদার্থ, কুপ্রাম একটা খনিজ পদার্থ। এরপরে হচ্ছে রোগোস যেমন সিফিলিনাম, সিফিলিসের জীবাণু থেকে তৈরি, ম্যাডোরিনাম গনোরিয়ার পুষ থেকে তৈরি। তো এগুলি হচ্ছে রোগোস। গ্রন্থিস যেমন সুস্থ গ্রন্থি থেকেও আমাদের মেডিসিন আছে, যেমন আমরা ল্যাকক্যান, ল্যাকডিফ্লোর, এগুলি হচ্ছে ডগ মিল্ক। আর তারপরে আপনার ল্যাকডিফ্লোর এটা হচ্ছে ঘোল, ঘোল থেকে তৈরি। এরপর রোগজ, গ্রন্থিস, শক্তিস যেমন পাওয়ার, লুনার, সোলার, চাঁদের আলো, সূর্যের আলো, এক্স রে, এ থেকেও আমাদের ওষুধ তৈরি হয়। তাহলে আমাদের 6টা সোর্স আমরা পেয়েছি: উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, রোগজ, গ্রন্থিজ, শক্তিজ। শক্তিজ। জি, এই 6টা। এরপরেও যদি আমরা করি, আরো আছে সিনথেটিক যেমন অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক থেকে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, ইদানিং হচ্ছে আপনার। এরপরে সিনথেটিক ভাবেও তৈরি হচ্ছে, এরকম আধুনিক আরো কয়েকটা এর সাথে যুক্ত হয়েছে। তো আমরা এগুলিকেও আসলে ওই 6টার মধ্যেই ভাগে ফেলা যায়, কিন্তু যদি আমরা আরো ভাগ করি তাহলে আরো ভিন্ন ভাগে ভাগ করা যাবে। তো আমি স্লাইডে চলে যাই। আপনাদের কিছু আসলে আমি ভেষজ বা গাছ দেখাবো, এরপরে বলবো যে এই গাছগুলো আসলে আমরা কিভাবে সংরক্ষণ করি, সংগ্রহ করি, এর কোন সময় কোন গাছ ফুল, পাতা, বীজ, কাণ্ড, শিকড় বিভিন্ন অংশই আমাদের ওষুধ তৈরিতে কাজে লাগে। তো প্রত্যেকটা অংশ আমরা কিভাবে ওষুধ হিসেবে সংগ্রহ করতে পারি, সংরক্ষণ করতে পারি, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো আমি স্লাইডে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে যে আজকের যে সিলেবাসটা ছিল, আজকে যে যে ক্লাস হবে, ক্লাস রুটিন। আচ্ছা, আমরা আমাদের অংশটুকু নিয়ে আসি। এই যে এখানে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? ঔষধি উদ্ভিদ কখন, কিভাবে, কি অবস্থায় সংগ্রহ করতে হয়। এটা হচ্ছে আজকে সংগ্রহ, সংরক্ষণ এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। আচ্ছা, আমি স্লাইডটা ঘুরিয়ে দিলে কি আপনারা দেখতে পান? এখন কি দেখতে পাচ্ছেন? একটু আমাকে রেসপন্স এখন করেন। আগের থেকে ভালো দেখা যাচ্ছে স্যার, স্লাইডটা ঘুরালে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন, এই গাছটা কি আপনারা চিনেন? জি, পাথরকুচা পাতা। স্যার চিনি হ্যাঁ, স্যার, পাথরকুচি পাতা। জি জি, এটা হচ্ছে পাথরকুচি পাতা। এই পাথরকুচি পাতা থেকে কিন্তু আমাদের মেডিসিন হয়, ঠিক আছে? আমি আসলে দেখাচ্ছি যে যেমন এটা যদি আমরা সংগ্রহ করি তাহলে পাতা সংগ্রহ করব, তাই না? যে ওষুধ হিসেবে যদি আমরা এইখান থেকে সংগ্রহ করি তাহলে পাথরকুচি, পাথরকুচির পাতার একটা অন্যতম বৈশিষ্ট্য, এটা হচ্ছে পাতা থেকে গাছ হয়, খুব ভালো ঔষধি গুণ সম্পন্ন। ওটারই এখানে মানে আরো কিছু গাছের মানে গাছ উপর থেকে ছবি নেয়া, ছবি এরপরে আসেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কি কি আছে একটু বলেন তো? আমলকি, আদা। হ্যাঁ, কি আদা। আর আরে পাতাটা ঠিক পাচ্ছি না স্যার। পুরোপুরি ক্লিয়ার আসছে পুদিনা পাতা। আচ্ছা, পুদিনা পাতা। আচ্ছা, এরপরে নিচে যেগুলো আছে, একটা হচ্ছে সাদা এলাচ, গোলমরিচ। স্যার স্লাইডে আচ্ছা আমরা, আসতেছে না। স্লাইডে আসে না আচ্ছা স্যার। আচ্ছা
এখন আসে, হ্যাঁ, এখন পরিপূর্ণ আসছে। জি। আচ্ছা, তাহলে আমি এভাবেই রাখি। ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে না? হ্যাঁ, আমলকি, আচ্ছা, আদা, আমার পুদিনা হ্যাঁ, পাতা, স্যার আমার গোলমরিচ, আসতেছে না। এলাচি। আচ্ছা, আচ্ছা, এই প্রত্যেকটা দিয়েই কিন্তু আমাদের মেডিসিন তৈরি হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা সহজেই একটা নাম খুব বেশি শুনে থাকি না, হার্বাল মেডিসিন, হার্বাল মেডিসিন, এই কথাটা শুনি কিনা? শুনি স্যার। আচ্ছা, তো হার্বাল মেডিসিনটা আসলে কি বলতে পারেন? মানে আমরা তো শুনি যে হার্বাল মেডিসিন, আসলে আমাদের সাথে তাদেরই পার্থক্য কি? হার্বাল মেডিসিনটাই কি বা হোমিওপ্যাথিটাই কি? আমরা যদি না জানি তাহলে আমরা পার্থক্য করব কিভাবে? আমাদের জানা দরকার না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমি বলে দিচ্ছি। হার্ব, শার্প, ট্রি, পুরা ঔষধি গাছগুলোকে এভাবে ৩ টা ভাগে ভাগ করা হয়। তো এই ৩ টা ভাগের মধ্যে দেখা যাচ্ছে কি হার্বস এর সাথে শব্দটা মিলালে খুব সুন্দর শোনা যায়। ট্রির সাথে যদি মিলাই তাহলে খুব ভালো শোনায় না। আর শার্প হচ্ছে ছোট গুল্মলতা। হার্বস হচ্ছে তার চেয়ে একটু বড় গাছ। আর ট্রি হচ্ছে একেবারে বড় গাছ। এই সমস্ত গাছ থেকেই আমাদের ওষুধ তৈরি হলেও হার্বাল বা হার্বস বলা হয় ওই ধরনের গাছ বা ওই ধরনের মেডিসিনাল গাছ যেগুলি হচ্ছে ধরেন যে ১-১.৫ ফুট থেকে ২-৩ ফুট বা আপনার আরেকটু উচ্চতা, এই জাতীয় যে মানে ঔষধি গাছ আছে এটাই হচ্ছে হার্বস। আর একদম তৃণলতা আছে এটা হচ্ছে সার। আর বড় যেগুলি ধরেন যে ১০ ফিট বা তার উপরে অনেক উপরে বড় গাছ এটাকে বলা হয় ট্রি। চিনি। তো হ্যাঁ, এই ৩ টা গুলমলতা, ভাগ। গুলমলতাটাকে বলা হয় স্যার সার। সার, হ্যাঁ, জি, আচ্ছা, গুলমলতা হলো সার, আর ওই ২-৩ ফুট এটা হলো হার্বস, হার। আর ১০ ফুট বড় যেটা সেটা বড় যেটা হচ্ছে এটা হলো ট্রি। ট্রি। হ্যাঁ, জি, কিন্তু ওই এটার সাথে কথাটা সুন্দর শোনায় বিধায় এই ঔষধি গুণ সম্পন্ন এই গাছগুলোকেই হার্বস বা এর থেকে তৈরি, ওই গুল্মলতা থেকে তৈরি করলেও বলা যায় হার্বাল। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে স্যার এটা হার্বস তো বুঝলাম, হ্যাঁ, কিন্তু ওই যে আর যে শব্দটা যে আহ, আচ্ছা, ওই যোগ করছে। শব্দগুলোর সাথে আচ্ছা যোগ করেছে, কিন্তু ওই শব্দগুলোর সাথে খুব হ্যাঁ, সুন্দর শুনতে শোনা যায় না, এই জন্যেই ওই শব্দগুলো ব্যবহার করে না। আচ্ছা আচ্ছা। এটা যখন আমরা ঔষধি গাছকে ভাগ করি তখন এইভাবে ৩ টা ভাগে ভাগ করা হয়ে থাকে ঔষধি প্ল্যান্ট গুলোকে। আচ্ছা, তো আমলকি থেকে যেমন আমলা বা আমলকি মাদার আমরা ই করি, জিঞ্জার, হ্যাঁ, হ্যাঁ, এটা থেকে কিন্তু আমাদের একটা খুব ভালো মেডিসিন আছে, অন্যান্য যতগুলা আছে সবগুলা থেকেই ওষুধ তৈরি হয়। আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে পুরাতন পদ্ধতি। আমরা যে আগের দিনে যেভাবে ওষুধ তৈরি করতাম, এই যে এরকম খল নুড়ি, এই যে কাঠের, মাটির বা লোহার, এর মধ্যে ছেঁচে তারপরে ই। এবার এখানে একটা বিষয় আছে, এভাবে কিন্তু আমরাও যেভাবে করি, আপনার ইউনানিরাও করে, আয়ুর্বেদেরাও। গাছ কিন্তু একই রকম। উদ্ভিদ যেগুলির থেকে আমরা ওষুধ তৈরি করি, সেই ওষুধ থেকেই ইউনানি ওষুধও তৈরি হয়, আয়ুর্বেদিক ওষুধও তৈরি হয়। এমনকি যারা হার্বাল ওষুধ বলে এই ধরনের এই যে গাছগুলো ব্যবহার করে এরাও। তবে হার্বস এর মধ্যে একটা বিষয় আছে। এখানে কিছু, কিছু ক্ষেত্রে সিঙ্গেল মেডিসিন ব্যবহার করে আমাদের মতো। যেমন আমরা হোমিওপ্যাথিতে সিঙ্গেল করি, আর অধিকাংশ ইউনানি এবং আয়ুর্বেদিক ওষুধগুলা হচ্ছে মিশ্র ঔষধ। তার মধ্যে বেশ কয়েকটা একই রকম গুণসম্পন্ন ঔষধ এখানে আপনার এভাবে ছেঁচে ওরা হয়তো আপনার ইসেরা আয়ুর্বেদরা পাচন প্রক্রিয়াতে মাদার টিংচার তৈরি করে, আর ইউনানিরা ওইটাকে জাল দিয়ে মাদার টিংচার তৈরি করে বা জাল দিয়ে তার বাষ্প থেকে, আর আমরা এটা ছেঁচে তার মধ্যে আরএস দিয়ে মাদার টিংচার তৈরি করে থাকি। এই যে এখানে বিভিন্ন মশলা, কিন্তু প্রত্যেকটা মশলাই হচ্ছে এক একটা ঔষধ
এবং বিশেষ করে হোমিওপ্যাথি বলেন, ইউনানি বলেন, আয়ুর্বেদিক প্রত্যেকেই ব্যবহার করে এই মেডিসিন গুলা, এবং এর সাধারণত বোটানিক্যাল নেম গুলাই বেশি ব্যবহার হয়ে থাকে। এই যে এখানেও কিছু আছে দেখেন, শুকনো গাছগুলো সুন্দর করে ওই যে বেঁধে করে রেখেছে, অন্যগুলা কাচের ছোট বোতলের মধ্যে আপনার সংরক্ষণ করে রেখেছে। এভাবে আমাদের গাছগুলা শুকনো অবস্থায় সংরক্ষণ করা যায়, ভেজা অবস্থায় একভাবে সংরক্ষণ করা যায়। শুকনো অবস্থায় সাধারণত গাছপালাগুলো শুকনো অবস্থায় বেশি সংরক্ষণ করা হয়ে থাকে। আপনার একদিক থেকে দেখাচ্ছি, এখানে অনেকটা মশলার মতো, কিন্তু এগুলি এক এক ধরনের ঔষধি গুণ সম্পন্ন। এটা অনেকটা ওই যে আপনারা যারা ঔষধি বিক্রি করে গাছ, তাদের দোকানে এই ধরনের সাজানো পাবেন। ঠিক আমাদের যে হার্বেরিয়াম আছে, ঔষধ তৈরির যে কোম্পানিগুলি আছে, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তাপমাত্রায় এই গাছগুলো এভাবে সংরক্ষণ করে রাখে। আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, এটাকে আবার ছোট করি। দেখেন, ভেষজ উদ্ভিদের হার্বাল চিকিৎসা, মানে ওই যে আমি যে কথাটা বলছিলাম আসলে তৈরি করতেছি, যেমন এখানে নিম পাতা আছে, কিন্তু এখানে একটা হার্বাল কথাটা ওর সাথে সংযোগ করে সবকিছুকেই এখন হার্বাল বলে দিচ্ছে, কিন্তু আসলে মাঝের অংশটাই হার্বাল। আচ্ছা, এখানেও ভেষজ উদ্ভিদ, হার্বাল চিকিৎসা এই ধরনের শব্দগুলো অনেক সময় ব্যবহার করে থাকে। অনেক সময় ইউনানিরাও বলে হার্বাল, আয়ুর্বেদীরাও বলে হার্বাল, হোমিওপ্যাথও মানে অনেকেই যে না আমাদের ওষুধ তো হার্বাল, হার্বস থেকে তৈরি, হার্বাল এই কথাটা, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে উপাদানগত দিকগুলো প্রায় একই রকম এবং একই জায়গা থেকে আমরা আচ্ছা ওষুধি গাছের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে করি। এটা চিনেন, এটা কি? এটা শতমূল। হ্যাঁ, শতমূল বা অ্যাসপ্যারাগাস। এটা আপনার ইউনানি, আয়ুর্বেদীয়, হোমিওপ্যাথি সবাই ব্যবহার করে থাকে। আমি এটার মূল দেখালাম যে ওষুধ হিসেবে ব্যবহার করে বিধায় এটার ধরেন যে মূল। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ওষুধি গাছের আপনার ছবি আছে, এই সবগুলা, যেমন এই যে এই আপনার বেগুনি বেগুনি এটা অ্যাকোনাইট গাছ, এখানে এই যে হলুদ আছে, উপরে ধরেন যে এই যে গাঁদা ফুল, তুলসী পাতা, এই যে এখানে লাল, এটা মানে খুব ভালো ছবিটা বড় করলে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে যেমন ফুল গাছ মনে হচ্ছে, এই প্রত্যেকটাই আবার ঔষধি গুণ সম্পন্ন গাছ। অনেক ফুল গাছ আছে যেই ফুল গাছগুলো আমাদের ঔষধ হিসেবে কাজে লাগে। এইখানে যা যা আছে এগুলোকে চিনতে পারেন? জি স্যার, নিম, হ্যাঁ বলেন তো। অ্যালোভেরা, স্যার দুইটা একটু বুঝতে পারতেছি। আচ্ছা, নিমটা বুঝেছেন, অ্যালোভেরা এটা হচ্ছে নয়নতারা। আচ্ছা, আর এটা আরেকটা ঔষধি গুণ সম্পন্ন গাছ, মানে এখানে যে কয়টা আছে সবগুলাই ঔষধি গুণ সম্পন্ন। আচ্ছা, এইখানে এই ছবিগুলো আনার পেছনে কারণ আছে, আমরা আসলে ওষুধের কোন কোন অংশ ব্যবহার করি এটা বোঝানোর জন্য। আমি পরে সবই বলবো। দেখেন, নয়নতারা এখানে ফুল ব্যবহার করা হয়, নিম গাছের পাতা ছাল ব্যবহার করা হয়, অ্যালোভেরা এই গাছের কি পাতা, পাতার মাঝখানের যে নির্যাসটা আছে এটাকে ব্যবহার করা হয়, তার পাশের যে গাছ আছে এটা ফুল এবং গাছ ব্যবহার করা হয়। তার মানে আমরা পাচ্ছি যে মানে ওষুধি গাছগুলা কিন্তু আমরা সব ক্ষেত্রেই একই জিনিস ব্যবহার করি না, ভিন্ন ভিন্ন জিনিস যার মধ্যে যেই গুণটা আছে। অ্যালোভেরার ভিতরে কি এক ধরনের জেলি লাইক পদার্থ থাকে না? জি স্যার। স্যার আচ্ছা, জেলি লাইক সাবস্টেন্স, এই জেলি লাইক সাবস্টেন্সটাই হচ্ছে আমাদের ওষুধ হিসেবে কাজ করে, কিন্তু এর পাতা বা অন্য কিছু কিন্তু আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি না। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে জি স্যার। অ্যালোভেরা, আচ্ছা অ্যালোভেরারই একটা বাগান এবং কাটা অংশ এবং ভিতরে জেলি লাইক সাবস্টেন্স গুলা কেমন সেই জিনিসগুলা এখানে দেয়া হয়েছে, বাগানটা কেমন হয়। তো এইখানে 200 প্রজাতির উপরে, প্রায় 200-250 প্রজাতির মধ্যে এই আপনার অ্যালো গ্রুপের আছে, গাছ আছে, কিন্তু সব গাছগুলা কিন্তু ভালো না।
অনেকগুলা ওষুধ গাছ হলেও কিছু আছে বিষাক্ত। সেই বিষাক্ত অ্যালো গ্রুপের গাছগুলি যদি কেউ খায় তাহলে সে মারা পর্যন্ত যেতে পারে। আমরা সচরাচর দেখি অ্যালোভেরা, অ্যালোসক্রেটিনা, এই দুটা বা এই জাতীয় গ্রুপগুলাই আমরা বেশি দেখি, এগুলি বেশি বিষাক্ত না, যার ভিতরে ভিতরে এরকম জেলি লাইক সাবস্টেন্স থাকে। কিন্তু এমন আছে যে অ্যালো গ্রুপেরই যাদের মধ্যে এরকম না, দেখতে অনেকটা এরকম কিন্তু বিষাক্ত বা টক্সিন থাকতে পারে বা থাকে। এটা কি? থানকুনি ব্যথা। আচ্ছা, এটার হোমিওপ্যাথিক সুন্দর একটা মেডিসিন, হাইড্রোকোটাইন। অ্যালোসক্রেটিনা, অ্যালোভেরা নামে তো আমরা ওষুধ পেয়েছি, ওই যে যেটা ঘৃতকুমারী বলি। এই জি স্যার। হাইড্রোকোটাইলটা খুব ভালো ব্যবহার হয় আমাদের, মানে এর মাদার শক্তিকৃত ওষুধগুলো কম ব্যবহার হয়, তবে এটা ব্যবহার হয়ে থাকে। আর টোটকা হিসেবে কিন্তু অনেক সময় পেটের সমস্যা, আমাশার জন্য এই গাছগুলো অনেকেই আমাদের পূর্ব থেকেই দাদা দাদি নানা নানি ব্যবহার করে আসছেন, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, জি। এই অনেকগুলোই আছে এরকম গাছ যেগুলি আসলে অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। কিন্তু আ তারা একভাবে ব্যবহার করে, আমরা আরেকভাবে ব্যবহার করি। যেমন আমি আবার এই অ্যালোতে যাই। আচ্ছা, অ্যালোতে গিয়ে আমি একটা মজার কথা বলি। অ্যালো আপনার ইউনানি বা আয়ুর্বেদিতে কি জন্য ব্যবহার করে বলতে পারেন? না। আচ্ছা। আপনারা এটা তো দেখেছেন রাস্তাঘাটে বা অ্যালোভেরার ওই যে শরবত বানিয়ে বিক্রি করে। জি স্যার। দেখেছি স্যার। আচ্ছা। কখনো খেয়েছেন? না, খাইনি। ও, স্যার খেয়েছি। আমি সবাই আমি খেয়েছি। পিচ্ছিল, দেখেছেন শরবত। পিচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। এটা পিচ্ছিল, খুব পিচ্ছিল, মানে কেমন যেন আঠালো, আঠালো, চিনি দিয়ে বা অন্য। উপরের আঁশটা তিতা। আপনার এই যে সবুজ অংশটা, কিন্তু সবুজ অংশটা ফেলে দিলে মাঝখানেরটা কেমন যেন একটা পানসে ভাব, আঠালো, কিন্তু খুব বেশি মিষ্টিও না, স্বাদ ঐরকম স্বাদ না। চিনি-টিনি দিয়ে শরবত খায়। আচ্ছা, এই কথাটা এই জন্যেই এখানে নিয়ে আসলাম। আমরা সাধারণত কি জন্য খাই? কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য। দেখেন আমাদের এবং অন্যদের পার্থক্য কোথায় আমি বুঝাচ্ছি। হোমিওপ্যাথদের দৃষ্টিভঙ্গি, হোমিওপ্যাথদের ওষুধ এবং উপাদান কিন্তু এক। দুটাই অ্যালোভেরা, অ্যালোসক্রেটিনা। কথাটা বুঝতে পারছেন? আমরা অ্যালোসক্রেটিনাই এই যে এখানে সামনে দেখতেছি অ্যালোসক্রেটিনা। তো এই অ্যালোসক্রেটিনা ঔষধটাই আমরা ইউনানি আয়ুর্বেদীয় বা এমনি ওই যে হার্বাল বলেন বা রাস্তাঘাটে বিক্রি করে, এরা কি জন্য? কারোর যদি প্রচন্ড কোষ্ঠকাঠিন্য থাকে, এটা কি করতেছে? এটা গুলিয়ে শরবত খাওয়িয়ে দিচ্ছে, তার টয়লেটটা কি হচ্ছে? ক্লিয়ার হওয়ার জন্য। কোষ্ঠকাঠিন্য আচ্ছা ক্লিয়ার দূর হচ্ছে, করার জন্য। এটা তো জানি। হ্যাঁ, ঠিক আছে নয়? ঠিক আছে স্যার। আচ্ছা, দেখেন হোমিওপ্যাথিক ব্যবহারটা কিন্তু ঠিক এর উল্টা। কারো যদি লুজ মোশন হয়, সে টয়লেট ধরে রাখতে পারে না। মানে অ্যালোর ক্ষেত্রে আমরা একটা কথা বলে থাকি, এলো আর গেল। হ্যাঁ। তার মানে কি? টয়লেট আসলে সে ধরেও রাখতে পারে না, তা বের হয়ে গেল। কাপড় নষ্ট করে ফেলে। একটা অন্যতম লক্ষণ হচ্ছে এই অ্যালোভেরার। মানে এই কথাটাও যদি মনে রাখেন, আপনার সারা জীবন মনে থাকবে যে অ্যালো মেডিসিনটা কি। যারা কাপড় নষ্ট করে ফেলে, মানে আসলেই তাদের আর ধরে রাখার কোনো উপায় থাকে না। কাপড় বাথরুমে নষ্ট করে ফেলে, হ্যাঁ, হ্যাঁ, বাথরুমে, পাতলা পায়খানায়। হ্যাঁ, তাদেরকে দিয়ে পাতলা পায়খানা বন্ধ করি হচ্ছে আমরা হোমিওপ্যাথরা। হ্যাঁ। আচ্ছা, আর বিপরীত কাজ করতেছে কারা? বিপরীত ধর্মী, ইউনানি, আয়ুর্বেদীয় হার্বস। বা হার্বাল যা বলতেছি তাই। মানে আমাদের ওষুধ থেকে অন্য ওষুধের পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? আমরা যেটা করি ওরা তার উল্টাটা করে। হ্যাঁ, হ্যাঁ, এরকম অনেক ঔষধ আছে, ঔষধি গুণ সম্পন্ন, যে আমরা একভাবে ব্যবহার করি। মানে আমি এটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম যে এই মেডিসিনটা আমরা পাতলা পায়খানা বন্ধ হওয়ার জন্য ব্যবহার করি। ব্যবহার করি। এখন যদি কাউকে ওই এমনি পাতলা পায়খানা তার মধ্যে এই শরবতটা খাওয়ান তাহলে কি হবে? রোগীকে বাঁচানোই যাবে না, মারা যাবে। না। অথচ আমরা এই রোগীকে যখন এই শক্তিটা, মানে তার মধ্যে পাতলা পায়খানা তৈরি করার শক্তি আছে।
ন্যাচারালি বা প্রকৃতিতেই যার পাতলা পায়খানা হয় তাকে আমরা কি করছি, এই ওষুধটা দিয়ে সূক্ষ্ম মাত্রায় দিচ্ছি, পটেন্টাইজ করে দিচ্ছি, তখন আপনার এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। এবার আমার কথাটা বুঝতে পারছেন? জি, যে বুঝতে মানে পারছি স্যার। আমাদের ব্যবহার এবং এই ইউনানি বা আয়ুর্বেদদের ব্যবহার কতটুকু পার্থক্য। পার্থক্য। আচ্ছা, আমি আরোই করে পরে আরেকটু সামনে যাই। হাড্ডুকোটাল এই যে এভাবে হচ্ছে আগের দিনে খল এবং নুড়ি দ্বারা ওর মধ্যে এই ওষুধ তৈরি করত। এটা আরেকটা, এটা হচ্ছে ওটা চীনামাটির, এটাও মানে অনেক পুরনো চীনামাটির আপনার একটা খল নুড়ি এবং পাশে কত কিছু ঔষধি গুণসম্পন্ন। এটা হচ্ছে আর্নিকা গাছের। এই আর্নিকা পুরো গাছটাই আসলে ব্যবহার হয়। ফুল, পাতা, ফল এগুলি পুরোটাই। আচ্ছা, এখানেও অনেকগুলো ঔষধি গুণ সম্পন্ন গাছ আছে। এরকম আমি বেশ কিছু আ ছবি নিয়েছি, যেই ছবিগুলো বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন গাছ। হ্যাঁ? আচ্ছা, এবার আমি ইসে চলে যাই। আচ্ছা, এগুলি দেখানোর পেছনে কিছু কারণ আছে। এই যে দেখেন এখানে অ্যালো, মিন্টেক, এটা হচ্ছে আপনার ওই যে ই বিভিন্ন ধরনের ঔষধি গাছ। জিঞ্জার, আচ্ছা গার্লিক। এটা ইংরেজি নাম ব্যবহার করেছে। এখানে সাধারণতই আমরা বোটানিক্যাল নাম ব্যবহার করি। এবার আসেন, ভেষজ সংরক্ষণ কি? মানে আমি আসলে প্রিভিয়াস কিছু জিনিস আপনাদের দেখালাম এইজন্যে যে আমরা গাছের সমস্ত কিছু সংগ্রহ করি না। এটা দেখাতে বা বুঝাতে বা গাছের বিভিন্ন অংশগুলো দেখাতেই আমি এই ছবিটা থাক। এবার আমি মূল আলোচনায় আসি। আমরা ভেষজ সংগ্রহ করি কিভাবে? আমরা সাধারণত দেখা যায় ওষুধ তৈরির জন্যই এই ভেষজটা সংগ্রহ করে থাকি। তো এটা করার পূর্বে আমরা সাধারণত যারা উদ্ভিদ বিজ্ঞানী আছে তাদের সহায়তা নিয়ে থাকি, এজন্যেই যে তারা সঠিকভাবে নির্ণয় করতে পারে আমরা যে ওষুধের জন্য যে উদ্ভিদটা নিচ্ছি এই উদ্ভিদটা সঠিক কিনা, বা আমি যে মনে করেন জিঞ্জার নিলাম বা গার্লিক, এটা সঠিক কিনা, এটা কোনো মনে করেন হাইব্রিড প্রজাতি না অন্য কোনো প্রজাতি, বা এটা মানে আমরা যে ওষুধ তৈরি করি সেই প্রজাতি বা অন্য প্রজাতি, এটার জন্য উদ্ভিদ বিজ্ঞানী লাগে, শনাক্ত করতে হয় তাদের দিয়ে। এরপরে উদ্ভিদের মনে করেন যে কোন অংশ আমরা ব্যবহার করব, সমস্ত অংশ কখনো ব্যবহার করা হয়, কখনো টাটকা অংশ, কখনো শুকনা অংশ ব্যবহার করতে হয়। তো এগুলি ব্যবহারের ক্ষেত্রে আমরা এটাকে কীট পতঙ্গ বা অন্যান্য যে জীবাণু আছে এটা থেকে অবশ্যই দূরে রাখতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে কিভাবে গাছটা রাখলে বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞানীদের এই গাছটার গুণগত মান ঠিক থাকবে সেটা জেনে বুঝে তারপর গাছ সংগ্রহ করতে হবে। যেভাবে স্বাভাবিক এবং সুন্দর গাছ উৎপন্ন হয়, গাছটা সংগ্রহ কোন সময় করতে হয় এটা তাদের কাছ থেকেই জেনে নিতে হবে। আমরা যদি বৃষ্টির মধ্যে গাছ সংগ্রহ করি তাহলে সেই সংগ্রহটাও ঠিক হবে না। আবার খুব রোদের মধ্যে তাও ঠিক হবে না। কোনো গাছ সকালবেলা সংগ্রহ করতে হয়, কোনো গাছ সন্ধ্যাবেলায়। এটার কারণ হচ্ছে ওই সকালবেলায় এটা উদ্ভিদ বিজ্ঞানীরা জানে যে এই সময়ে ওই ঔষধি গুণটা সবচেয়ে বেশি থাকে। আবার কিছু আছে সন্ধ্যাবেলায়। রাস্তার ধারে একটা গাছ পেলাম, প্রচুর ধুলাবালি। সেই গাছটা আমরা যতটুকু সম্ভব একান্ত না পারলে সেই গাছটা নিব না। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গাছ নিতে চেষ্টা করব এবং গাছের আমরা পরিচর্যা করব। কখনোই সেই গাছগুলোকে কৃত্রিম রাসায়নিক সার ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে জৈব সার যেটা, সেটা ব্যবহার করে যারা এটা উৎপাদন করবে তাদের কিন্তু কৃত্রিমভাবে বা হাইব্রিড কোনো জাতের আমরা সংগ্রহ করব না। সংগ্রহ করার সময় আমরা অনেক সময় ফুল ব্যবহার করি। তো ফুল সংগ্রহের পূর্বে ফুলটা সুন্দর পরিস্ফুট হয়েছে কিনা সেটা দেখা উচিত এবং তার সাথে কোনো কীটপতঙ্গ লেগে আছে কিনা সেটাও আমাদের দেখে সংগ্রহ করা উচিত। মানে সময়টা এভাবেই জানতে হবে যে সকালে, দুপুরে, সন্ধ্যায়, অথবা দেখা যাচ্ছে যে কোন টাইমে এটা বসন্তকালে খুব ভালো হয়, এর মধ্যে গুণ থাকে, তখন আমরা বসন্তকালে ব্যবহার করব।
যে গাছটা শীতকালে ওর মধ্যে ঔষধি গুণ বেশি পাবো, তখন শীতকালে ব্যবহার মানে সংগ্রহ করব। এভাবে আমাদের ভিন্ন ভিন্ন গাছ ভিন্ন ভিন্ন সময় ব্যবহার মানে সংগ্রহ করতে হয়। সম্পূর্ণ গাছ যখন আমরা ব্যবহার করব বা গাছের সমস্ত অংশ ব্যবহার করব, সেই সমস্ত গাছ ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে সেই গাছ যখন ফুল ফোটা শুরু করবে সেই সময় আমরা নিব। কারণ হচ্ছে বীজ হলে বা পরিপক্ক হলে ওই গাছের ভেষজ গুণ কমে যায়। পাতা সংগ্রহের ক্ষেত্রেও আমরা দেখব যে কোন সময় যখন বীজ ফুটবে এই অবস্থায় আমরা সংগ্রহ করব, তাহলে দেখা যাবে যে সেই গাছের মধ্যে আমরা ভেষজ গুণ বেশি পাবো। কেবল ফুল বীজ না তো স্যার, ফুল ফুটবে এই মুহূর্তে। হ্যাঁ, ফুল ফুটলো এই মুহূর্তে। এই মুহূর্তে হ্যাঁ, বীজ হলে তখন ফুলের এই পাতার গুণ নষ্ট হয়ে যায়, পেকে যায় বা পাতাগুলো শুকিয়ে যায়। সেই জন্যে যখন মানে একটা কথায় ভরা যৌবন থাকে এই গাছের বা গাছের পাতার, সেই সময় গাছের ঔষধি গুণ থাকে সবচেয়ে বেশি, তখন সেভাবেই। আর কাণ্ড শাখা যদি আমরা করি, সতেজ অবস্থায় সংগ্রহ করব, বসন্তকালে আমরা সাধারণত করব। আর এটা যদি মনে করেন যে দ্বিবৎসর, 1 বছর বা দ্বিবৎসরে কোনো উদ্ভিদ হয়, সাধারণত বসন্তকালে আমরা সংগ্রহ করতে চেষ্টা করব। ফল এবং বীজ যদি সংগ্রহ করি, তাহলে অবশ্যই আমরা সেই ফল এবং বীজ সেটা আমরা সংগ্রহ করব পরিপক্ক অবস্থায়। সেটা কেবল ফুল বা অপরিপক্ক সময় হয়নি এমন না, একদম পরিপূর্ণভাবে যখন পরিপক্ক হবে তখন আমরা ফল এবং বীজ সংরক্ষণ করব। ফল হলে পেকে যায় যখন, তবে কিছু কিছু ক্ষেত্রে পাকা না, কাঁচা ফলেরও ঔষধি গুণ আছে, সেটা আমরা জেনে তখন সেটা ব্যবহার করব। আর যেই ফলটা আমরা জানবো যে না এটা পাকলে সমস্ত গুণ এর মধ্যে থাকে, তখন অবশ্য পাকা অবস্থায় ব্যবহার করব। ফুলের ক্ষেত্রে ফুল যখন মানে দেখা যাচ্ছে কেবল ফোটা শুরু করছে তখন না, যখন দেখা যাচ্ছে যে না গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে এবং ফুলগুলা হৃষ্টপুষ্ট মানে সুন্দর, তখন এগুলিকে আমরা সংরক্ষণ করব। শিকড় যদি সংরক্ষণ করি বা সংগ্রহ করি, উদ্ভিদের স্বাভাবিক প্রকৃতির মনে করেন যে যখন সংরক্ষণ করব তখন কয়েকটা এইখানে আমরা নিয়ম মেনে চলতে পারি। একটা হচ্ছে যে দ্বিবর্ষী হলে মানে যখন বসন্তকাল, তখন আমরা মূলটা মানে গ্রহণ করব। বীজ পরিপক্ক হওয়ার পূর্বেই আমরা শিকড় সংগ্রহ করব। না হলে হবে কি, শিকড়গুলা যখন বীজ পরিপক্ক হয়, অনেক গাছই আছে তখন শিকড়গুলো মারা যায় অথবা দুর্বল হয়ে যায় অথবা কিছুটা পচে যায়। যার কারণে শুকিয়ে ফল শুকিয়ে যাওয়ার পূর্বেই আমরা বিশেষ করে দ্বিবর্ষী গাছ যেগুলি, তার ফুল আসার সময় আমরা বা ফল আসলে তখন এর শিকড় সংগ্রহ করব। কিন্তু যে গাছগুলো আপনার বহু বর্ষজীবী, এই গাছগুলো সাধারণত দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষে এই সময় যখন থেকে গাছের ফুল ফল ধরা শুরু করে, এমন বসন্তকালে বা যে সময়ে এর ফুল ফল ধরা শুরু করে, অধিকাংশ গাছই বসন্তকালেই ফুল ফল ধরে, তবে অনেক গাছ আছে যে ফুল ফল অন্য সময়ে ধরে, তো তখন আমরা সেই সময়ে আমরা সংগ্রহ করব। এবার বোঝা গেল যে ভেষজ উদ্ভিদগুলো আমরা কিভাবে কোন সময়ে সংগ্রহ করব, কিছু সকালে, কিছু বিকালে বা কিছু দুপুরে। আর যখন এই গাছগুলোর মধ্যে পরিপূর্ণ ভেষজ গুণ উপস্থিত থাকবে, সেই সময়ে আমরা এই গাছগুলো সংগ্রহ করব। আচ্ছা, এবার যদি জ্যান্ত কোনো বস্তু থাকে, যেমন আমরা ডগ মিল্ক নিব বা ক্যাট মিল্ক নিব, এটা আমাদের ওষুধে কাজে লাগবে, অথবা একটা সাপ থেকে বিষ সংগ্রহ করব, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? জ্যান্ত যে এইগুলি আছে, সেই ক্ষেত্রেও আমাদের উদ্ভিদ বিজ্ঞানী যারা আছে তাদের সহায়তা নিতে হবে। চোখে সাধারণত সুস্থ সবল আছে কিনা, জীবজন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য ঠিক আছে কিনা, কোনো প্রকার খুঁত হওয়া, কোনো প্রকার রোগে আক্রান্ত হলে আমরা সেটা ওষুধ হিসেবে ব্যবহার করব না।
যখন আমরা দেখতে পাবো বা জানবো যে না এটা স্বাভাবিকভাবে অথবা ইনজেকশন করে বা অন্য কোনোভাবে মোটা তাজাকরণ বা অন্য কোনোভাবে কোনো প্রক্রিয়াজাতকরণ হলে আমরা সেটা সংগ্রহ করব না। তাহলে স্যার দেখা যাবে যে জি, আমি বলতেছি উদ্ভিদ বিজ্ঞানী হবে না, জীববিজ্ঞানী হবে। আচ্ছা এটা কেন? হচ্ছে জন্তব ক্ষেত্রে জীববিজ্ঞানী। জীববিজ্ঞানী। হ্যাঁ, হ্যাঁ। উদ্ভিদের জীববিজ্ঞানী। ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানী। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানী। জি, জি। হতে পারে আমি যদি কথা বলার সময় না ২ স্যার, একটা শব্দ ওরা আ স্লিপ অফ আ মাউথ হতেই পারে স্যার। হতে পারে। ও মানে বলে আমি কথাটা বলছি এইভাবে, যেহেতু আমি সায়েন্সে পড়াশোনা করছি তো, সেই হ্যাঁ। ধারণা আমি বলছি আরকি। না, না ঠিক আছে। উদ্ভিদ বিজ্ঞানী তো আর আপনার প্রাণী সম্পর্কে ভালো জানবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রাণী সেটাই তো বলছি বিজ্ঞানী আরকি। যিনি আছেন, হ্যাঁ, পশু ডাক্তার, প্রাণী বিজ্ঞানী এদের সহযোগিতা নিতে হবে। নিতে হবে। আচ্ছা, এবার রাসায়নিক পদার্থের কথা যদি ধরি, তাহলে সেখানে ভালো একজন কেমিস্টের আপনার সহায়তা নিতে হবে। রসায়ন বিজ্ঞানী যাকে বলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রসায়ন বিজ্ঞানী, কেমিস্ট। কারণ কেমিস্ট। উনি ভালো বুঝবে যে এই খনিজ পদার্থে কোনো ভেজাল আছে বা নেই, এটা পিওর এটা উনি বলে দিতে পারবে। তো সেখান থেকে আমরা তাহলে ওষুধ সংগ্রহ করতে পারবো। এরপরে আমরা যখন শনাক্ত করব এই ওষুধগুলা, শনাক্তর ক্ষেত্রে আমরা ২-৩ টা আ আপনার আ পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে চক্ষু, কর্ণ মানে দেখে, হাত দিয়ে স্পর্শ করে, ঘ্রাণ নিয়ে মানে এটাকে ১ম অবস্থায় এটাকে ভালোভাবে যাচাই-বাছাই করতে পারি। সরাসরি আমরা দেখলাম। দেখলেই তো অনেক কিছু বোঝা যায় যে না এটা নষ্ট হয়ে গেছে, না এটা ভালো হ্যাঁ, আছে। এর মধ্যে ফাঙ্গাস পড়েছে। ঠিক আছে না? বা এটা এরপরে পোকায় কাটছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এভাবে আমরা সরাসরি চোখে দেখব। এরপরে ধরেন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে পারি। যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখলাম যে এর মধ্যে তার ওই যে শিরাবিন্যাস বা তার বৈশিষ্ট্য ঠিক আছে কিনা। এরপরে আমরা ৩য় ভাবে যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যেও এই মানে ঔষধি গুণসম্পন্ন যে ভেষজগুলি আছে, সেই ভেষজগুলিকে আমরা সংগ্রহ করতে পারি। অঙ্গ-প্রত্যঙ্গ এটার মধ্যে তো আর বলার কিছু নেই যে এর স্বাদ, গন্ধ, প্রকৃতি এটা তো আমরা দেখেই অনেক কিছু অনুমান করতে পারি। তাই না? যে বিষয় নিয়ে কাজ করে আপনি যখন এই ওষুধি গাছ বা অন্য কোনো কিছু নিয়ে কাজ করবেন তখন আপনি অনেক কিছুই শিখে যাবেন। এবং গঠন কাঠামো যেমন শিকড়, এরপরে ফল এগুলি সবকিছুই আমরা দেখে শুনে তারপরে। এরপরে বাহ্যিক বর্ণ মানে কোনটার কালার কেমন ওটার এটা দেখলেও তো আমরা বুঝতে পারি যে এর এর মুখে দিলে এর স্বাদ, এর ফুলটা ঠিক আছে কিনা, এর পাতা ঠিক আছে কিনা। বিভিন্ন স্বাদের আপনার মনে করেন যে প্রত্যেকটা রাসায়নিক উপাদানের কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য আছে। কোনোটা সাদা, দেখতে সাদা, কোনোটা কালো, কোনোটা তিক্ত স্বাদ, কোনোটা কোনো স্বাদহীন। এই সবকিছুই কিন্তু আমাদের এই পরীক্ষার বাইরে যাবে না। আমরা যখন সংগ্রহ করব এই সমস্ত কিছুই দেখে যাচাই বাছাই করে তারপর এর রং, এর স্বাদ, এর গন্ধ সকল কিছুই কিন্তু আমরা যাচাই করব। আর অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটা ওই আপনার উদ্ভিদ বিজ্ঞানীরা এটাকে ই আপনার যাচাই করতে পারে, কেমিস্টরা যাচাই করতে পারে, প্রাণী বিজ্ঞানীরা যাচাই করতে পারে। স্বাভাবিকভাবে দেখলো তারপরে আপনার এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। এরপরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তো অ্যাসিড, অ্যালকালয় বা বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এটাকে যাচাই বাছাই করে তারপরে এটাকে দেখা যাচ্ছে যে আমরা ১ম এ নিশ্চিত হলাম। এরপরে সংরক্ষণ করব কিভাবে? আমরা এই ওষুধগুলোকে সংরক্ষণ করার ক্ষেত্রে, ধোয়ার ক্ষেত্রে ধরেন যে অনেক বেশি ধুইতে একেবারে মনে করেন সব করে ফেলবো, তাহলে তার সাথে ওষুধি গুণও চলে যেতে পারে। এজন্যে মোটামুটি মনে করেন যে যাতে ময়লা আবর্জনা বা টক্সিন না থাকে এতটুকু পরিমাণে ধুয়ে নিতে হবে। বেশি পরিমাণে পানি দ্বারা ধৌত করা যাবে না। এবং শিকড় জাতীয় যে উদ্ভিদগুলো আছে যেমন মূলা জাতীয় যেগুলি, এর মধ্য থেকে আমরা ভালো করে এই রোগমুক্ত করে নিতে হবে। কারণ মাটির মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকতে পারে। অবশ্যই সেই রোগ জীবাণু দূর করে নিতে হবে।
উদ্ভিদ দ্রব্যগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং সুন্দর করে ভালো পাত্রে রাখতে হবে। আপনি যেখানে মনে করেন যে রাখবেন, যদি কাঁচের বোতলে হয় এয়ার টাইট রাখতে হবে। আবার সেটাকে কিছুদিন পর পর দেখতে হবে ও সেখানে কোনো আপনার পরিবর্তন আসছে কিনা, প্রয়োজন হলে একটু রোদে দিতে হতে পারে। তার গন্ধের কোনো পরিবর্তন আসছে কিনা, তার মানে কালার, চেহারা, এই সমস্ত কিছুই আমাদের দেখে শুনে সুন্দর করে, এবং এটা সংরক্ষণ করার ক্ষেত্রেও উদ্ভিদ বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী এদের সহযোগিতা নিতে হবে। কারণ হচ্ছে এবং হার্বেরিয়াম যারা করে এদের সহযোগিতা নিতে হবে এই জন্যই যে কিভাবে, কোন সময়ে, কোন মৌসুমে কিভাবে এই গাছ বা এই হার্বসটা সংরক্ষণ করলে সেটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে এবং বাইরের যাতে আর্দ্রতা, পোকামাকড় আক্রমণ না করতে পারে সেজন্য প্রয়োজন হয় অনেক জায়গায় পলিথিন দিয়ে সুন্দর করে, অনেক জায়গায় জারের ভিতরে, অনেক জায়গায় ড্রামের ভিতরে বিভিন্নভাবে যে প্রক্রিয়াতে ভালো থাকবে সেই প্রক্রিয়াতে আমাদের এই সংরক্ষণ করতে মেডিসিনাল, হবে। হ্যাঁ, সংরক্ষণ করতে হবে। তো আমাদের আজকের বিষয়বস্তুগুলো মূলত এই ছিল, ভেষজ এবং ভেষজ কিভাবে এটাকে মনে করেন যে আমরা সংগ্রহ করব, এটাকে সংরক্ষণ করব, এই বিষয়গুলো নিয়ে। পাশাপাশি আমি ওই যে আরো কিছু কথা প্রথমে বলে নিলাম, বা ওষুধি গুণ সম্পন্ন বা অন্যদের সাথে আমাদের ওষুধের যে পার্থক্য বা এই ধরনের কিছু বিষয়ে আমি বলেছি। এবং আপনারা অবশ্যই এই যে এখানে যেমন ছবি আছে, আপনারা এই ধরনের কালারের একটা ছবি অর্থাৎ রঙিন ছবি দেখে আপনারা গাছগুলো চিনতে চেষ্টা করবেন যে কোন গাছগুলো দিয়ে আমাদের কি ওষুধ, ক্যালেন্ডুলা কি, আপনি যে গুগলে সার্চ করলে অনেক সময় পেতে পারেন। আপনার অন্য মনে করেন ভেষজের অনেক সময় বই আছে যার মধ্যে সুন্দর রঙিন ছবি আছে, সেগুলি সংরক্ষণ করে রাখতে পারেন। ফার্মেসি বইয়ের মধ্যেও আপনার ছবি আছে, সেই ছবিগুলো দেখে আমরা চিনে রাখতে পারি যে এটা আমাদের এই ঔষধি গুণ সম্পন্ন গাছ। তো এখন কারো কোনো প্রশ্ন আছে? আমি স্লাইড থেকে বের হয়ে যাব। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমি স্লাইড থেকে বের হয়ে সরাসরি ইসে আসি, তাহলে আমার মনে হয় যে আচ্ছা, জি, আমি স্ক্রিনটা অফ করে দিয়ে স্লাইডে চলে আসি। জি, হ্যাঁ, এখন বলেন। স্যার আমার প্রশ্ন হলো স্যার, যে আপনি যে বললেন যে একটা বইয়ের কথা, আমরা কি যে হ্যাঁ, কলেজ থেকে যে আমাদেরকে বই দিবে, হ্যাঁ, হ্যাঁ, হোমিওপ্যাথিক ফার্মাসি ও ফার্মাকোপিয়া, হ্যাঁ, স্যার ওই ওই বইয়ের মধ্যে কি এগুলা থাকবে না, যে এগুলার পিকচার বা এগুলার গাছের যে ছবিগুলা এগুলা, এই সমস্ত আচ্ছা, বিষয় নিয়ে? আ- হ্যাঁ, আপনাকে বই দিয়েছে, বইয়ের লেখক কে, লেখকের নামটা বলেন। স্যার আমি এখনো বই পাই নাই, আমি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেওয়ার পর এখনো তো রেজাল্ট আসে নাই আমাদের, এখন সেকেন্ড ইয়ারের বই আচ্ছা, এখনো কিনি নাই। আচ্ছা, আপনি কোন কলেজে পড়েন? বইটা কিনতে হবে। আপনি কোন কলেজে পড়ালেখা করছেন? স্যার আমি আছি গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আচ্ছা, 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 ঠিক আছে। আমি এবার আপনাকে বলি, অধিকাংশ মানে অনেক কলেজেই আপনার গাইড বই বিক্রি করে। ওই ৬টা ৭টা ওষুধের জি গাইড স্যার। বই দিয়ে হাতে ধরিয়ে দেয়, এটা ধরো, এটা পড়লেই পাস করতে পারবা। আপনারা কখনোই ভালো করে শেখার জন্য এই কাজটা করবেন না। আপনারা হোমিওপ্যাথিক যে আপনার সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে জি আপনাদের বেশ কিছু গাইডলাইন দেয়া আছে, বেশ কিছু বইয়ের নাম দেয়া আছে। আপনারা পারলে সেই বইগুলা সংগ্রহ করবেন। জি স্যার। আমি জুবাইদা ম্যাডামের একটা বই বলেছি, বাংলাতে ছোট আছে। এরপরে আমি প্রথমেই শুরুতেই কিন্তু বই পরিচিতি আমি ক্লাস নিয়েছিলাম। সেখানে বেশ কিছু বইয়ের নাম এবং বইগুলার কভার গুলো আমি দেখিয়েছি যে এই কভার গুলো এইভাবে ইংরেজিতে আছে, বাংলাতে আছে, হাসান স্যারের বই আছে, জুবাইদা ম্যাডামের আরো অনেক বই আছে। আসলে তো আমি মনে হয় ওই ক্লাসটা আমি দেখতে পারি না, এই জন্য আচ্ছা, সমস্যা হলো। আপনারা চেষ্টা করবেন যে মানে মেইন বই কিনে পড়তে। মেইন বইগুলোতে সবকিছুই পাবেন, তবে সব বইয়ের গোছানো একরকম না। যার কারণে আপনার কোনো বইয়ে দেখা যাচ্ছে যে খুব সুন্দর করে লেখা আছে, আবার কোনো বইয়ে দেখা যাচ্ছে অত সুন্দর করে না। কোনো মানে একটা বিষয়ের বর্ণনা অনেক ভালো, আরেকটা বইয়ের বর্ণনা অত ভালো নাও হতে পারে।
সেই জন্য যদি সমর্থ থাকে একই বিষয়ের একাধিক বই কেনার চেষ্টা করবেন। আর ইংরেজি বইগুলা আসলেই সমৃদ্ধ বেশি বাংলা বইয়ের চাইতে। যদি আপনি ইংরেজিতে পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনারা পাশাপাশি ইংরেজি বইটা সংগ্রহ করে নিতে চেষ্টা করবেন। আর সহজে পাওয়ার আমি যে কথাটা বলতেছি সিলেবাস যে বই আছে সিলেবাস বইটা মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা জয়ন্ত স্যার, আপনি রেকর্ড বন্ধ করে দিতে পারেন। আচ্ছা আপনাদের প্রশ্ন করেন। জি আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার তাহলে আলহামদুলিল্লাহ স্যার বুঝলাম বিষয়টা। হ্যাঁ জি আর কারো রঞ্জিত স্যার আপনার কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে কি যে এই যে উৎস সমূহ, হ্যাঁ এই উৎস সমূহের মধ্যে আপনি উদ্ভিদ, খনিজ, তারপর জীবন্ত এগুলো আলাপ করলেন, কিন্তু রোগজ বিষয়টা তো আলাপ করলেন না স্যার। ও আসলে রোগজ বিষয়ে আলাপ করিনি। রোগজ বিষয়ে আচ্ছা আমি বলে দিই। রোগ হচ্ছে আপনার যক্ষ্মার জীবাণু, তারপরে আপনার টাইফয়েডের জীবাণু, বিভিন্ন রোগের জীবাণু থেকে আমাদের ওষুধ তৈরি হয়। সেটা আসলে আমরা এভাবে করতে পারবো না। সেটা করার জন্য আসলে এক্সপার্ট হতে হবে। যার কারণে এইখানে আসলে আমাদের বইয়ের মধ্যে এভাবে আসেনি। ওটা হলে যারা এই বিষয় নিয়ে যারা অ্যান্টিবায়োটিক তৈরি করে এই বিষয়ে বিজ্ঞানী আছে তারা হয়তো ওইখান থেকে জীবাণু সংগ্রহ করে সেটাকে আপনার পটেন্টাইজ করে তারপরে সেখান থেকে ওষুধ তৈরি করবে। ক্লিয়ার আমার কথা? জি স্যার। মানে এখন আমি যক্ষ্মার জীবাণু নিয়ে যদি কাজ করতে যাই, আমি যদি হ্যাঁ মানে এর সাবধানতা না বুঝি আমি নিজে আক্রান্ত হয়ে যাব। তখন অবশ্যই। আমি যক্ষ্মার জীবাণুতে আক্রান্ত হতে পারি, গনোরিয়ার জীবাণুতে আক্রান্ত হতে পারি, সিফিলিস। এইডস এর জীবাণু, হ্যাঁ সিফিলিসের জীবাণু বা এইডস এর জীবাণুতে আক্রান্ত হতে পারি। আক্রান্ত হতে আমি পারি। ভালো কিছু করতে গিয়ে আমি যদি ভালো করে না বুঝি এটা করতে গিয়ে আমি কি হতে পারি, উদ্ভিদ নিয়ে অত সমস্যা নেই, প্রাণী জি। নিয়ে অত সমস্যা নেই, এটা যে কোনো সমস্যা। ডাক্তার খুব সহজেই করতে পারে। ডাক্তাররা করতে পারবে না তা না, কিন্তু করার পূর্বে এই ওষুধ তৈরি করার পূর্বে তাকে অনেক ভালো করে এই বিষয়ে জ্ঞান লাভ করে তারপরে অগ্রসর হওয়া উচিত। যার কারণেই আমার এই আলোচনাতে এই আলোচনা যেহেতু মানে জাস্ট একটা সাধারণ আলোচনা, অনেক গভীর আলোচনা না, সেজন্যই উঠে আসেনি। এবার বুঝতে পারছেন স্যার? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর ওই যে বিষয়টা ওই আরেক ভাই বললো না কি যেন নাম, বইয়ের ব্যাপারে। হ্যাঁ বইয়ের ব্যাপারে আমাদের তো এর আগে তো এটা ছিল হোমিওপ্যাথিক বোর্ড, জি আর এখন তো সেখান থেকে কাউন্সিল হয়েছে। হ্যাঁ যদিও সেখানে সিদ্ধান্ত হয়েছে যদিও যে শিক্ষার্থীদের তারা কাউন্সিল থেকে বই সরবরাহ করবে, আচ্ছা সেই কিন্তু সিদ্ধান্ত সে তো স্যার আমার মনে হয় অনেক সুদূর দূরে পড়া দূরে। হতো। আচ্ছা সুদূর পড়া হতো। আপনারা পাস করে যাবেন আচ্ছা, হয়তো তারপরে। আমাদের আমাদের পাস করার প্রয়োজন আছে এক্ষেত্রে স্যার, ওই যেটা আপনি নিষেধ করছেন ওর হ্যাঁ বিকল্প বোধহয় নাই। আচ্ছা এবার আমি আপনাকে বলি, গাইড বই পাস করার জন্য আপনি হয়তো গাইড বই সহযোগিতা নিলেন, আমি গাইড বইকে আপনি পাস করতে পারবেন না সেই ক্ষেত্রে ফেল করেন এটা বলি না, কিন্তু আমি সব সময় এই কথা বলি আপনারা মূল বই পড়ার চেষ্টা করেন। ফার্মেসি বিষয়ে অনেকেই বই লিখেছেন, তাদের বইগুলো সংগ্রহ করেন। ঢাকা ওই যে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের এই জুবাইদা ম্যাডামের নামে একটা বই আছে, ওনার স্টুডেন্টরা লিখেছিল। সেই বইটা সংক্ষিপ্ত আকার হলেও মোটামুটি ভালো, অনেক আর, কিছুই এর মধ্যে আলোচনা আছে। সে বই পড়ছি স্যার। আচ্ছা হাসান স্যারের বই আপনারা নিতে পারেন, ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটির যে উদ্ভিদ ঢাকা বিদ্যা ইউনিভার্সিটি। বিভাগের যে, হ্যাঁ উনি ওনার লেখা বই আছে। এরপরে আরো বই আছে, বাজারে খুঁজলে আপনার বিভিন্ন ধরনের বই পাবেন, দেখে আপনার যেটা ভালো লাগে সেটা নেন। জয়ন্ত স্যার, জয়ন্ত স্যার রেকর্ড বন্ধ করে দেন। জয়ন্ত স্যার বোধহয় বেরিয়ে গেছেন মনে হয় রেকর্ড বন্ধ করে। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আর আচ্ছা আমাদের ঠিক জন্য আছে। দোয়া করবেন স্যার। না না অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার গলাটা একটু ভাঙা ভাঙা, ওই যে হঠাৎ করে খুশখুশি কাশি বা এই আবহাওয়ার সিজনে স্যার এই 10 দিন পর্যন্ত আমি কথাই বলতে পারি নাই। জি স্যার, তো এটা অবশ্যই এই করবেন।
তো রেকর্ডটা আচ্ছা, তাহলে আমরা বেরিয়ে যাই, তাহলে অটো হয়তো বন্ধ হয়ে যাবে। আমি বন্ধ বারবার হয়ে যেতে বলছি। পারে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে স্যার, ভালো থাকেন। জি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয়ন্ত স্যার, রেকর্ড বন্ধ করে দেন। স্যার রেকর্ডিং অফ করে দেবো? হ্যাঁ, হ্যাঁ। আমি আপনাকে বেশ কয়েকবার মানে করেছি যে রেকর্ড বন্ধ করে দেওয়ার জন্য।